অনবিতা একটি খুবই সুন্দরী এবং যুবতী মেয়ে ছিল। রাতের নিস্তব্ধতায় সে ধীরে ধীরে তার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং চলতে চলতে গ্রামের জনশূন্য মাঠের ধারে পৌঁছে যায়। রাত তখন 1টা বাজে। চারদিকে অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছিল। অনবিতা নরম মাটির টিলার ওপর পা রেখে উপরে উঠতে শুরু করে। ঠান্ডা বাতাস তার চুল নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর সে মাঠের উঁচু জায়গায় পৌঁছায়, যেখানে দূরে কাঠের তৈরি একটি পুরনো কুঁড়েঘর দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে যায়। অন্ধকার আরও গভীর হচ্ছিল। যখন সে দরজার কাছে পৌঁছায় তখন থেমে যায়। দরজা বন্ধ ছিল। সে একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে উঁকি মারে। তারপর পার্স থেকে আয়না বের করে, চুল ঠিক করে, পোশাক ঠিকঠাক করে, যেন নিজেকে কোনো উদ্দেশ্যের জন্য তৈরি করছিল। সন্তুষ্ট হয়ে সে ধীরে করে দরজা ধাক্কা দেয়। অনবিতা বারবার কড়া নাড়তে থাকে এবং সেই সাথে আয়নায় নিজেকে দেখে হাসতে থাকে। কিছু মুহূর্ত পর দরজাটা কেঁপে ওঠে এবং ভেতর থেকে প্রায় ৮০ বছর বয়সের একজন দুর্বল বৃদ্ধ বাইরে বেরিয়ে আসে। তার নজর যখনই অনবিতার ওপর পড়ল, সে কিছু মুহূর্ত তার দিকে তাকিয়েই রইল, যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে। অনবিতা হালকা হাসির সাথে পা বাড়ায়, তার চোখের দিকে তাকায় এবং নরম স্বরে বলে, আমি আমার লোকেদের সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এখানে ভুলে গেছে। আপনি কি আমাকে আজ রাতে আপনার কুঁড়েঘরে থাকতে দেবেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ রইল। তারপর তার মুখে মৃদু হাসি ছড়িয়ে পড়ল। চোখে একটি অদ্ভুত ঝলক ছিল। সে অনবিতার চারপাশে ঘুরতে লাগল, তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকে। অনবিতা হেসে জিজ্ঞাসা করে, কি দেখছেন? বৃদ্ধ চুপ রইল। অনবিতা ঘুরে দাঁড়িয়ে বলল, তাহলে কি ভাবলেন, আমাকে আজ রাতে এখানেই থাকতে দেবেন? এ কথা শুনে বৃদ্ধের মুখে খুশির ঝিলিক দেখা গেল। সে উত্তেজনায় বলল, হ্যাঁ, কেন নয়, আসুন, ভেতরে আসুন। অনবিতা চুপচাপ কুঁড়েঘরে প্রবেশ করল এবং বৃদ্ধ পেছনে এসে দরজার খিল লাগাতে লাগাতে বলল, এখানে রাতে চোরের ভয় থাকে? অনবিতা একটু চমকে উঠল, তবে হেসে বলল, ও আচ্ছা। কুঁড়েঘরের ভেতরের দুটো ছোট ঘর ছিল। সে এক ঘর থেকে অন্য ঘরে গেল এবং বলল, আমি কোথায় ঘুমাবো? বৃদ্ধ হেসে বলল, যেখানে মন চায় সেখানেই ঘুমিয়ে যাও। অনবিতা নরম স্বরে বলল, তাহলে আপনি এক ঘরে ঘুমিয়ে যান, আমি অন্যটিতে ঘুমাবো। বৃদ্ধ কিছু মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। বৃদ্ধ তার ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চিন্তায় অনবিতাই ছিল। এদিকে অনবিতাও বিছানায় পাশ ফিরতে থাকে। হঠাৎ বাইরে কুকুরে ঘেউ ঘেউ করার শব্দ এলো। তাতে সে ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ বৃদ্ধের ঘরে পৌঁছালো এবং কাঁপানো গলায় বলল, উঠুন, আমার ভয় লাগছে। বৃদ্ধ তড়িঘড়ি উঠে বসল। কি হয়েছে? অনবিতা বলল, আমি একা ঘুমাতে পারছি না, আমি আপনার সাথে থাকতে চাই। বৃদ্ধের মুখে খুশির ঢেউ খেলে গেল। সে অনবিতার চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, কিন্তু এখানে তো একটিই বিছানা, তুমি কোথায় ঘুমাবে? অনবিতা কোনো উত্তর দিল না, কেবল তার হাত ধরল এবং বলল, চলুন বাইরে যাই, আমার দম বন্ধ হয়ে আসছে। বৃদ্ধ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, চলো, আমি তোমাকে বাইরে নিয়ে যাই। অনবিতা তার হাত শক্ত করে ধরল এবং দুজন কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রাত ছিল গভীর এবং নীরব। শুধু বাতাসের হালকা ফিসফিসানি মাটিতে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা দুজন হাতে হাত রেখে চুপচাপ হাঁটতে থাকে। চলতে চলতে একটি উঁচু বালিয়াড়ির পাথরের কাছে পৌঁছাল, যার নিচে গভীর খাদ ছিল। অনবিতা পাথরের কিনারায় গিয়ে থামল। মুচকি হেসে বলল, দেখুন আমাকে কেমন লাগছে, সুন্দর তাই না? বৃদ্ধ তার সৌন্দর্যে হারিয়ে গেল এবং ধীরে করে বলল, খুবই মিষ্টি, খুব সুন্দর, তুমি তো একেবারে কোনো পরীর মতো লাগছে। তারপর সে উত্তেজনায় এগিয়ে গেল, অনবিতাকে নিজের বাহুতে তুলে নিল এবং বলল, চলো এবার কুঁড়ে ঘরে যাই, তুমি খুব সুন্দর, একদম স্বপ্নের মতো। অনবিতা চুপচাপ হাসতে রইল, কিন্তু যেই তারা কুঁড়ে ঘরের কাছে পৌঁছাল, বৃদ্ধ হঠাৎ থেমে গেল। সে অনবিতাকে নিচে নামালো, সন্দেহভরা চোখে তাকালো এবং বলল, আগে এটা বলো, তুমি কে, এত রাতে এখানে কিভাবে এলে? অনবিতা নরম স্বরে উত্তর দিল, আমি বলেছিলাম না, আমার বাড়ির লোকের আমাকে ভুলে চলে গেছে, তুমি আমার উপর সন্দেহ করছো কেন? বৃদ্ধ কিছু মুহূর্ত কার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, চলো ভেতরে, রাত অনেক হয়েছে। অনবিতা হেসে বলল, এত তাড়াতাড়ি কেন, আগে একটু বালির মাঠে ঘুরে নিই, দেখুন এই রাতটা কত সুন্দর। বৃদ্ধ মুচকি হেসে বলল, চলো, যেমন তুমি চাও। দুজন আবার হাতে হাত রেখে বালির ঢাল বেয়ে নামতে লাগল। রাত তখন শেষ প্রহর, আকাশ কালো অন্ধকারে ঢাকা।
চলতে চলতে বৃদ্ধের নজর হঠাৎ বালির ধারে তৈরি একটি অন্ধকার গুহার ওপর পড়ল। তার চোখে ঝলক এলো এবং সে বলল, এসো অনবিতা, এই গুহার ভেতরে যাই। অনবিতা একটু ইতস্তত করল, না, সেখানে খুব অন্ধকার হবে। বৃদ্ধ হেসে বলল, ভয়ের কি আছে, আমি আছি তো তোমার সাথে। দুজন ধীরে ধীরে গুহার প্রবেশমুখ পর্যন্ত পৌঁছাল। বৃদ্ধ বলল, তুমি আগে চলো। অনবিতা এক মুহূর্ত থেমে এদিক ওদিক দেখল, তারপর পা বাড়ালো এবং গুহায় প্রবেশ করল। বৃদ্ধ পিছু পিছু ভেতরে চলে গেল। গুহা ছিল লম্বা, সংকীর্ণ এবং ঠান্ডা। দেওয়াল থেকে স্যাঁতস্যাঁতে আর শ্যাওলার গন্ধ আসছিল। অনবিতা ধীরে ধীরে পা বাড়াচ্ছিল এবং বৃদ্ধ ঠিক তার পেছনে ছিল। কিছুটা দূরে গিয়ে বৃদ্ধ এক জায়গায় থামল, যেখানে একটি বড় পাথর পড়েছিল। সে বলল, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, এটার উপর বসে পড়ো, একটু বিশ্রাম নাও। অনবিতা হাসল, হ্যাঁ, সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। সেই পাথরের উপর বসল, তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। গুহায় ছিল নিস্তব্ধতা, শুধু বাতাসের হালকা ফিসফিসানি প্রতিধ্বনিত হচ্ছিল। বৃদ্ধ ধীরে ধীরে তার কাছাকাছি আসতে লাগল। অনবিতা তার উদ্দেশ্য বুঝতে পারল এবং হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চলুন ফিরে যাই, জায়গাটা ঠিক লাগছে না। বৃদ্ধ হাসল, আচ্ছা, যদি তুমি বলো তবে চলো। দুজন গুহা থেকে বাইরে বেরিয়ে এলো এবং কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগল। রাত ঠান্ডা হয়ে গিয়েছিল, হাওয়ায় হালকা কাঁপুনি মিশে গিয়েছিল। কুঁড়ে ঘরের কাছে পৌঁছে অনবিতা থামল, নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে বলল, আরে, আমার কাপড়ের মধ্যে কিছু ঢুকে গেছে। বৃদ্ধ সঙ্গে সঙ্গে কাছে এসে বলল, কি হয়েছে দেখাও। সে তার পোশাক ঝাড়তে শুরু করল। অনবিতা হালকা হাসির সাথে বলল, তুমি এখানেই থাকো, আমি ভেতরে গিয়ে ঠিক করে নিচ্ছি। বৃদ্ধ তার দিকে তাকিয়েই রইল, আর সে ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতরে চলে গেল এবং দরজার খিল লাগিয়ে দিল। ভেতরে পৌঁছে সে চারদিকে নজর ঘোরালো, যেন কিছু খুঁজছিল। কিছু মুহূর্ত পর সে হাসতে হাসতে বাইরে এলো এবং বৃদ্ধের সামনে দাঁড়ালো। বৃদ্ধ বলল, হ্যাঁ, কি খুঁজে পেলে? অনবিতা মুচকি হেসে বলল, ভাবছিলাম হয়তো কোনো পুরনো স্যুট, জামা থাকবে। এ কথা শুনে বৃদ্ধ চমকে গেল, আমার কাছে মেয়ের স্যুট কথা থেকে আসবে, তুমি আসলে কে? অনবিতা নরম স্বরে উত্তর দিল, আরে, আমি তো এমনি বললাম, হয়তো কোনো পুরনো কাপড় পরে থাকতে পারে। বৃদ্ধ কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল, তারপর কুঁড়েঘরের কোণে গেল, একটি পুরনো আলমারি খুলল এবং সেখান থেকে লাল রঙের একটি পুরনো স্যুট বের করে অনবিতার হাতে তুলে দিল। এই নাও। সে বলল, এই পুরনো জিনিসগুলো লোকেরা দিয়ে যায়, হয়তো কেউ এটাও ফেলে রেখে গেছে। অনবিতা স্যুটটি দেখল তো তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বেড়ে গেল, কিন্তু মুখে হাসি বজায় রেখে বলল, আচ্ছা, আমি এটা পরে আসছি। সে অন্য ঘরে চলে গেল। বৃদ্ধ সেখানেই বসে নিজে নিজে বকবক করতে লাগল, মেয়েটি তো খুব সুন্দর, জানি না কোথা থেকে এসে হাজির হলো। কিছুক্ষণ পর অনবিতা সেই লাল স্যুটটি পরে বাইরে এলো। জানলা দিয়ে আসা চাঁদের আলো তার মুখে পড়ছিল এবং সে সত্যিই চাঁদের মতো লাগছিল। বৃদ্ধ তাকে দেখে চমকে গেল, যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। সে ধীরে করে বলল, বাহ, এই পোশাকে তো তোমাকে একেবারে চাঁদের মতো লাগছে। অনবিতা হালকা হাসির সাথে বলল, আর আপনাকেও খুব ভালো লাগছে। বৃদ্ধ খুশি হয়ে বলল, চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। অনবিতা ধীরে করে বলল, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে পাওয়া যাবে? বৃদ্ধ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, তার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। সে কুঁড়েঘরের কোণে গেল, একটি ঝুড়ি তুলল, সেখান থেকে রুটি বের করে তার হাতে দিল। অনবিতা মুচকি হেসে রুটি খেতে শুরু করল, আর বৃদ্ধ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। অনবিতা ধীরে করে জিজ্ঞাসা করল, কি হয়েছে, এমন করে দেখছেন কেন? বৃদ্ধ মৃদু স্বরে বলল, তুমি খুব মিষ্টি লাগছে, আর তো অপেক্ষা করা যাচ্ছে না। অনবিতা ঠাট্টার সুরে বলল, কেন, কখনো কোনো মেয়েকে দেখেননি নাকি? বৃদ্ধ একটু পিছিয়ে গেল এবং বলল, কোথা থেকে দেখব, এখানে তো আমি একা থাকি। অনবিতা ঘরের চারপাশে নজর ঘোরালো এবং কোণে রাখা মহিলাদের জুতো দেখে চমকে গেল। সে এগিয়ে গেল, একটি জুতো তুলল এবং বলল, এটা কি, এখানে এই জুতো কেন রাখা আছে? বৃদ্ধ ঘাবড়ে গেল, তাড়াতাড়ি বলল, আমি বলেছিলাম না, লোকেরা তাদের পুরনো জিনিস ফেলে রেখে যায়। অনবিতা হালকা করে হাসল, আচ্ছা ঠিক আছে। সে জুতো রেখে অন্য ঘরে চলে গেল। বৃদ্ধ তার পিছু পিছু সেখানে পৌঁছে গেল। অনবিতা অনুভব করল যে সে এখন খুব কাছে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ ধীরে স্বরে বলল, এবার আর সময় নষ্ট করো না, রাত অনেক হয়েছে, চলে এসো। অনবিতা তার চোখের দিকে গভীরভাবে তাকালো, নিজের হাত তুলল, হাতের তালু খুলল যেখানে একটি ছোট শিশি ছিল এবং নরম স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আগে এটা খেয়ে নাও, এতে তোমার শান্তি মিলবে। বৃদ্ধ, যে এখন সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল, কিছু না ভেবেই শিশিটি মুখে লাগিয়ে খেয়ে ফেলল।
কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হতে লাগলো, চোখ পলকাতে লাগলো। সে টলতে টলতে বলল, তুমি খুব সুন্দরী, তোমার মতো কেউ নেই। অনবিতা মুচকি হেসে বলল, মিথ্যে, তুমি আমার চেয়েও সুন্দরী মেয়েদের দেখেছ, তাই না? বৃদ্ধ ধীর কণ্ঠে বলল, না, যতজনই এসেছিল তুমি সবার থেকে আলাদা, তুমি তো এক আপদ। আপদ? অনবিতা তার চোখের দিয়ে গভীরভাবে তাকালো এবং ধীরে করে বলল, তাও মিথ্যে। এখন বৃদ্ধের কণ্ঠস্বর ভাঙতে শুরু করেছিল, পা টলছিল। যেই সে অনবিতার কাছে এলো, অনবিতা তার মুখ হাত দিয়ে ঢেকে দিল এবং মুচকি হেসে বলল, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, কথাটা শোনো। চলো আমরা একটা খেলা খেলি, ছুঁয়ে দেওয়ার খেলা, পাকদাম পকড়াই। যদি তুমি যেতো তবে তোমার ইচ্ছা, আর যদি আমি জিতি তবে আমার। বৃদ্ধ জোরে হেসে উঠল, এটাও কি কোনো খেলা? এতে তো আমিই জিতব। চলো শুরু করি। দুজন কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রাত ছিল শেষ প্রহর, চারিদিকে গভীর নিস্তব্ধতা আর অন্ধকার ছেয়েছিল। বৃদ্ধ মনে মনে হাসছিল, এই পাগল মেয়েটা আমার হাত থেকে বাঁচতে পারবে না, আজ আমি অবশ্যই জিতব। পরের মুহূর্তেই অনবিতা দৌড় দিল। বালির টিলা থেকে বাতাস উঠতে লাগল, আর বৃদ্ধ তার পিছনে পাগলের মতো ছুটতে লাগল। অনবিতা পাথর আর বালির উঁচু টিলা পার করে দ্রুত ওপরের দিকে ছুটতে থাকে, আর বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে নিজের জয়ের স্বপ্ন দেখতে দেখতে দৌড়াতে থাকে। কিন্তু এখন অনবিতার গতি কমে গিয়েছিল। বৃদ্ধ এটা অনুভব করে তার গতি বাড়িয়ে দিল। কিছু মুহূর্তের মধ্যেই সে অনবিতার কাছে পৌঁছে গেল এবং জোরে চিৎকার করে উঠল, ধরেছি ধরেছি, আমি জিতে গেছি। সে হাসতে হাসতে অনবিতাকে নিজের বাহুতে তুলে নিল এবং বলল, এবার আমার ইচ্ছা চলবে। তারপর তাকে টানতে টানতে কুড়েঘরের দিকে এগোতে লাগল। রাত ছিল গভীর, হাওয়ায় ঠান্ডা মিশে গিয়েছিল, আর মরুভূমির নিস্তব্ধতায় এখন বিপদের হালকা আভাস প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। মরুভূমি কালো অন্ধকারে ঢাকা ছিল। বৃদ্ধ অনবিতাকে টানতে টানতে কুড়েঘরের দরজা পর্যন্ত নিয়ে এলো, একটি জোর ধাক্কা দিল এবং তাকে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর নিজেও ভেতরে এসে দরজার খিল তুলে দিল। সে ঠাট্টা করে হেসে বলল, এবার তো আমি জিতে গেলাম, তাই না? এবার আমার ইচ্ছাই চলবে। অনবিতার হৃদয় ধরফর করছিল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না, শুধুমাত্র একটি রহস্যময় হাসি ছিল। সে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি পাশের ঘরে যাও, আমি একটু কাপড় পাল্টে নিই, তারপর দেখা যাক। বৃদ্ধ হেসে উঠল, আচ্ছা চলো, এই কথাটাও মেনে নিচ্ছি। সে পরের ঘরে চলে গেল। তখনই অনবিতা তাড়াতাড়ি তার পার্স খুলল, একটি ছোট শিশি বের করল এবং দেওয়ালের কাছে রেখে দিল। কিছুক্ষণ পর বৃদ্ধের গলা শোনা গেল, হ্যাঁ, কাপড় পাল্টেছ, চলে এসো। অনবিতা উত্তর দিল, হ্যাঁ, হয়ে গেছে, চলে আসুন। বৃদ্ধ ছুটে ঘরে এলো, হাসতে হাসতে বলল, আরে তুমি তো সেই একই কাপড় পরেছ। অনবিতা হাসল, আমার কাছে আর কোথা থেকে আসবে, এটাই ঠিক আছে। বৃদ্ধ ঝুঁকে বলল, যেমন তোমার ইচ্ছা। তারপর হঠাৎ সে অনবিতার হাত ধরল। অনবিতা বলল, 1 মিনিট। সে নিজের হাতের তালু খুলল, সেখানেই ছিল সেই ছোট শিশিটি এবং নরম স্বরে বলল, আগে এটা খেয়ে নাও, এতে তোমার শান্তি মিলবে। বৃদ্ধ, যে এখন সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল, কিছু না ভেবেই শিশিটি মুখে লাগিয়ে খেয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করল, চোখ ঘোলাটে হতে লাগল, পা টলতে লাগল। সে বকবক করল, তুমি খুব সুন্দরী, তোমার মতো কেউ নেই। অনবিতা হাসল, মিথ্যা বলছ, তুমি আমার চেয়েও সুন্দরী দেখেছ, তাই না? বৃদ্ধ ধীর কণ্ঠে বলল, না, যতজনই এসেছিল সবাই তোমার চেয়ে কম ছিল, তুমি তো এক আপদ, আপদ। অনবিতা তার চোখের দিকে গভীরভাবে তাকালো এবং বলল, তাও মিথ্যা। এখন বৃদ্ধের কণ্ঠস্বর ভাঙতে শুরু করেছিল, তার পা টলছিল। অনবিতা দেয়ালের কাছে গেল এবং সেটা তুলে নিল যা সে আগে রেখেছিল, একটি লুকানো ক্যামেরা। সে ক্যামেরার বোতাম চাপল এবং উঁচু গলায় বলল, এবার তোমার প্রতিটি কথার প্রমাণ আমার কাছে আছে। তারপর সে একটি জোর থাপ্পড় মারল এবং বলল, আমি অনবিতা দেশাই, ক্রাইম ব্রাঞ্চের অফিসার। এই পুরো অভিযান আমার নজরদারিতে হয়েছে। আমরা অভিযোগ পাচ্ছিলাম যে তুমি নিরীহ মেয়েদের সাথে নোংরা খেলা খেলো, তাই আমি এই পুরো পরিকল্পনা তৈরি করেছি যাতে তুমি তোমার অপরাধ নিজের মুখে স্বীকার করো এবং কেউ অস্বীকার করতে না পারো। এ কথা শোনামাত্রই বৃদ্ধের ছদ্মবেশে লুকিয়ে থাকা সেই নরপশু স্থবির হয়ে গেল। হঠাৎ
বাইরে থেকে কমান্ডো দলের জওয়ানরা ভেতরে ঢুকে এলো। তারা তাকে মাটিতে ফেলে হাতকড়া পরালো এবং টানতে টানতে জিপে তুলে দিল। কয়েকদিন পর আদালতে ভিডিও এবং অডিও প্রমাণ পেশ করা হলো। তার মিথ্যা আর টিকতে পারেনি, সে চতুর অপরাধী প্রমাণিত হল এবং আদালত তাকে কঠোর শাস্তি শোনাল। এভাবে এক বৃদ্ধের রূপে লুকিয়ে থাকা নরপশু তার পরিণতি পেল এবং অনবিতা তার সাহস, বুদ্ধিমত্তা এবং বীরত্ব দিয়ে প্রমাণ করে দিল যে সত্য ও মঙ্গলের জয় সব সময় হয়। অশুভ শক্তি যত মুখোশী পড়ুক না কেন, একদিন তার আসল চেহারা অবশ্যই উন্মোচিত হয়।